বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ফরমার সেক্রেটারি এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। আমি সুপ্রিম কোর্টের রেগুলার প্র্যাকটিশনার। আমি আপনাদের অবগতির জন্য জানাতে চাচ্ছি যে আজকের যে টপিক নিয়ে আলোচনা সেটা হচ্ছে যে বিএনপির স্বরাষ্ট্র সম্পর্কিত বা আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিএনপির পরবর্তী করণীয় বা এই ধরনের নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত রয়েছে কিনা এই বিষয়ে আলোচনা করা। তো আমি শুরুতেই বলতে চাই যে আপনারা হয়তো জানেন ইতিমধ্যে বিএনপি অলরেডি 2023 সালের 13ই এপ্রিল 31 দফা চালু করেছে। 31 দফা কার্যকরের জন্য আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তখন থেকেই এই 31 দফা কার্যকর করার জন্য দেশের সার্বিক বিষয়ে আমূল পরিবর্তনের জন্য 31 দফা কার্যকরের জন্য উদ্যোগ নিয়েছেন। এই 31 দফার মধ্যে দফা নম্বর 14 সেটা হচ্ছে সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা। এখন এই সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য দলীয় তরফ থেকে দলকে যদি মানুষ এদেশের মানুষ ক্ষমতায় নিয়ে আসে, ভোট দেয় এবং বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে এবং এই বিষয়ে অন্যান্য দফার সাথে এই দফার উপরে বিএনপি অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এর মধ্যে আপনারা জানেন যে এই দেশের মানুষের চাওয়া পাওয়া খুব বেশি না। তার মধ্যে হচ্ছে যেমন ধরেন যানবাহনের নিরাপত্তা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, দুর্নীতির জন্য প্রতিরোধ করা। এই ছোট ছোট জিনিসগুলো যদি কার্যকরভাবে কোনো সরকার সফলভাবে করতে পারত তাহলে কিন্তু সাধারণ মানুষ অবশ্যই এগুলোকে মূল্যায়ন করত। তো এখন যেহেতু বিএনপি একটি বড় দল, ইতিপূর্বে 3বার দেশ পরিচালনার ক্ষমতা জনসাধারণ দিয়েছিল এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে বিএনপি সর্বস্তরে উন্নয়নের জন্য, আইন শৃঙ্খলা রক্ষার জন্য, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। তেমনিভাবে আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান অলরেডি 31 দফা প্রণয়ন করেছেন। এই 31 দফা থেকে আমরা যে জিনিসগুলো প্রত্যাশা করতেছি সেটা হচ্ছে যে প্রথমত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পুলিশকে স্বাধীনভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে সুযোগ দেওয়া। কারণ পুলিশ যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে তাহলে জনগণের যে কাঙ্ক্ষিত আইন শৃঙ্খলার রক্ষার জন্য যে কাঙ্ক্ষিত প্রত্যাশা সেটা পূরণ হবে না। কারণ মানুষের নিরাপত্তাই যদি না থাকে তাহলে মানুষ কোনোভাবেই কোনো দলকে সমর্থন দিবে না। এই জন্য 31 দফায় এই মানবিক মূল্যবোধ এবং সর্বস্তরের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য স্পেসিফিক্যালি এই বিষয়গুলো বলা আছে। তার মধ্যে দেখেন ইতিপূর্বে যে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা হয়েছে এগুলোর পরবর্তীতে বিচার করা, জুলাই হত্যাকাণ্ডের পরবর্তীতে বিচার করা এবং জুলাই যোদ্ধাদের জন্য যারা হতাহত তাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং প্রয়োজনে জুলাই যোদ্ধাদের জন্য একটি মুক্তিযোদ্ধা সংসদের মতো একটি ইউনিট করে যাতে জুলাই যোদ্ধারা পরবর্তীতে যারা আহত হয়েছেন তারা নিয়মিত ভাতা পান এবং যারা শহীদ হয়েছেন তারাও যেন পারিবারিকভাবে পুনর্বাসিত হন, এই জন্যও বিএনপি তৎপর রয়েছে এবং প্রচেষ্টা গ্রহণ করছে। তো এখন আমাদের দলীয়ভাবে এটা স্পষ্ট যে দল বিএনপি যদি ক্ষমতায় আসে অবশ্যই পুলিশ কমিশন গঠন করবে, এটা দফার মধ্যে স্পষ্ট করে বলা আছে এবং বিচার বিভাগ যাতে স্বাধীনভাবে কাজ করে এটার জন্য বিএনপি সচেষ্ট থাকবে। কারণ হচ্ছে মানুষের অপরাধ প্রবণতা তখনই কমে যাবে যখন মনে করবে যে অপরাধ করলে এর বিচার হবে। কারণ বিচারহীনতার জন্য মানুষের অপরাধ প্রবণতা বেড়ে যায় এবং বিচারের দীর্ঘসূত্রিতার জন্য মানুষের অপরাধ প্রবণতা বেড়ে যায়। কারণ অপরাধীরা মনে করে যে অপরাধ করলেই হয়তো কোনো না কোনো সময় বিচারের ফাঁকে বা আইনের ফাঁকে তারা বের হয়ে যাবে। কাজেই বিচার বিভাগ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে
এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপনারা জানেন এটা এর মধ্যে কার্যকর হয়েছে এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য এবং এটার জন্যও 31 দফায় স্পষ্ট করে উল্লেখ আছে। কারণ বিচার বিভাগ যখন স্বাধীনভাবে কাজ করবে অবশ্যই আইনের শাসন এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা অবশ্যই কার্যকর হবে। কারণ মানুষ যখন দেখবে যে তারা যে কোনো প্রয়োজনে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী তাদের পাশে থাকবে এবং তারা যাতে জানমালের নিরাপত্তার জন্য যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী সহায়তা বাহিনীকে কাছে পায়, এটার জন্য মানুষ প্রত্যাশা করে থাকে। তবে শুধু সেবা প্রত্যাশা করলেই হবে না, অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং তাদের যে সুযোগ সুবিধা, বেতন, ভাতা এসব যে পর্যায়ে আছে তার থেকে অনেক বেশি আকারে বাড়িয়ে দিতে হবে, যেন তারা দুর্নীতির আশ্রয় গ্রহণের চিন্তা ভাবনা না করে। এবং রাজনৈতিক বলয়মুক্ত থাকলে তারা স্বাধীনভাবে কাজ করলে অবশ্যই অপরাধীর সংখ্যা অনেক কমে যাবে। তার কারণ হচ্ছে যে এটা যদি আপনারা একবার মনে করেন, কল্পনা করেন, এই দেশে পুলিশ কনস্টেবল পুলিশ কমিশনারের গাড়ি স্পিড লিমিট এক্সিড করার জন্য ফাইন করতেছে। আমরা এইরকম প্রত্যাশা করতেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ এমনভাবে কাজ করবে যে তারাই সর্বময় শক্তি প্রয়োগ করবে। তবে আইনের অপব্যবহার করার সাথেই যেন তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা যায়, এটাও অবশ্যই এই বিষয়েও কমিশনে সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকবে। এবং যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে যে পর্যায়েই থাকুক না কেন, যদি জনসাধারণের জানমাল নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয় বা রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বা প্রশাসনিকভাবে প্রভাবিত হয়ে পক্ষাশ্রিতভাবে কোনো কাজ করে, তাহলে তাকে যেন কাঠগড়ায় দাঁড় করানো যায়, তাকে যেন বিচারের আওতায় আনা যায়, এই ব্যবস্থাও করতে হবে। তা নাহলে শুধু আপনি সেবা প্রত্যাশা করবেন, তাকে সুযোগ সুবিধা দিবেন না, তার দিনরাত পরিশ্রম করবে, তাকে আপনি বেতন ভাতার সুযোগ সুবিধা দিবেন না আর শুধু প্রত্যাশা করে যাবেন, এটা হয় না। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখানে শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রীয়ভাবে এটা কোনোভাবেই ম্যানেজ করতে পারবে না। কারণ প্রত্যেক জেলা প্রশাসক, জেলার পুলিশ সুপারকে সর্বময় ক্ষমতা দিতে হবে এবং তাকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। এবং জেলা পর্যায়ের যে জেলা পুলিশ সুপার, উনি প্রত্যেকটা থানাকে, ওসিকে এমনভাবে মনিটর করবে যেন প্রতিটি মানুষ যখন যাদের প্রয়োজনে থানায় গেলে যেন হয়রানি না হয়, থানায় গেলে যেন মানুষ তার কাঙ্ক্ষিত মামলা করতে পারে, জিডি করতে পারে এবং প্রতিকার পেতে পারে। এটার জন্য অবশ্যই একদম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত এটাকে টোটাল চেইন অফ কমান্ডের মধ্যে আনতে হবে, জবাবদিহিতার মধ্যে আনতে হবে এবং তাদের কাছ থেকে পূর্ণ সেবাও গ্রহণ করতে হবে। তা না হলে আপনার ওই শুধু সেবা প্রত্যাশীরা যারা যখনই যেখানে যায় যেন হয়রানির শিকার না হয়। কারণ দেখেন আপনারা প্রায়ই দেখা যাচ্ছে ভোরবেলা কেউ একটা এলাকায় যাচ্ছে, ছিনতাইয়ের কবলে পড়তেছে। তো যে এলাকায় যে অপরাধ সংঘটিত হবে সেই এলাকার সংশ্লিষ্ট থানা বা পুলিশ ফাঁড়ি তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্রের দিকে যাক, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে এবং উন্নয়নশীল রাষ্ট্রে বিশ্বের মানচিত্রে দাঁড়াক এবং সফল হোক, এটা আমাদের সবারই প্রত্যাশা। এবং উনি এই জন্য 25শে ডিসেম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত রাত দিন অলমোস্ট 18-19 ঘন্টা পরিশ্রম করতেছেন শুধুমাত্র দেশ এবং দেশের মানুষের জন্য। সুতরাং আমরা দেশের মানুষ চাইব যে ওনাকে এবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বের মধ্যে এনে আমরা চাইব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের যে ঋণ আছে, দেশবাসীর যে ঋণ আছে, সেই ঋণটা ওনাকে জয়যুক্ত করে ঋণটা শোধ করার জন্য, যেন উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য সার্বিক কল্যাণে নিয়োজিত করতে পারেন এবং ওনার প্ল্যানটা বাস্তবায়নের জন্য উনি সম্পূর্ণ ভূমিকা রাখতে পারেন। হ্যাঁ, প্রতিকূলতা তো আছেই, প্রতিকূলতা থাকতেই পারে এবং অনেক দল, অনেক সংগঠন বিভিন্ন রকম কথা বলতেই পারে, কিন্তু ভীষণ 2030 যে বেগম জিয়া দিয়েছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা দিয়েছিলেন এবং
বর্তমান চেয়ারম্যান উনি দিয়েছেন 31 দফা। এই 31 দফায় কি নেই এখানে প্রত্যেকটা জিনিস আপনারা, এটা তো দলিল, এটা তো নির্বাচনী ইশতেহার, এটা আপনারা প্রত্যেকেই যারাই দেখবেন তারাই এক এক করে দেখবেন। এবং এই 31 দফা বাস্তবায়নের জন্য 5 বছরে যেটুকু করতে পারলেন সেটার জন্য সাধারণ জনগণ, এদেশের মানুষ তাকে জবাবদিহিতার মধ্যে আনবেন, কারণ তারা এবার ওনাকে ভোটে জয়যুক্ত করবেন এবং জয়যুক্ত করলেই তাকে জবাবদিহিতার মধ্যে আনতে পারবেন যে উনি 31 দফা যে দিয়েছিলেন এটা কতটুকু কার্যকর করতে পারলেন। এই জন্য আমরা আশা করব দেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা 17 বছর পর এদেশে ভোট দিতে যাওয়া, যারা এবার প্রথম ভোটার এবং আমাদের নেতাও তরুণ এবং তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষের পক্ষে, এবং ধানের শীষের জন্য প্রতিটি নেতাকর্মী সহ সারা দেশের মানুষ ভোট দিয়ে তরুণ নেতৃত্বকে জয়যুক্ত করবেন। জনাব তারেক রহমানকে রাষ্ট্রনায়ক হিসেবে তার ক্ষমতা, তার 31 দফা, তার ভিশন, তার পরিকল্পনা, তার প্ল্যান বাস্তবায়নের জন্য মানুষ অধীর আগ্রহে থাকবে। এবং 12 নভেম্বর তারা তাদের ম্যান্ডেট দিয়ে, এদেশের জনগণ তাদের পরিপূর্ণ ম্যান্ডেট দিয়ে তাকে শাসক হিসেবে দেখতে চান, রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চান, এবং এই প্রত্যাশা সকল মানুষের। এই জন্যে আমরা চাচ্ছি যে আগামী 12 ফেব্রুয়ারি যে দীর্ঘ প্রতীক্ষার পর যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে ধানের শীষকে মানুষ জয়যুক্ত করবে, জনাব তারেক রহমান সাহেবকে রাষ্ট্রনায়ক হিসেবে দেখবে, এবং উনি ওনার প্ল্যান কতটুকু বাস্তবায়ন করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ এবারের ম্যান্ডেট দিয়ে চতুর্দশ সংসদ যে নির্বাচন হবে, তখন মানুষ তাকে আবার জিজ্ঞেস করবে যে আপনি ত্রয়োদশ সংসদ নির্বাচিত হয়ে দেশ পরিচালনায় এই 5 বছর কি করেছেন। এটার জন্য উনি যেন প্রস্তুতি নেন, এই বলে আমি দেশবাসীকে আহ্বান জানাবো। ওনার প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য বিএনপিকে জয়যুক্ত করবেন, ধানের শীষকে জয়যুক্ত করবেন, গণতন্ত্রকে জয়যুক্ত করবেন, এবং দেশ পরিচালনায় রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমানকে আপনারা দেখবেন, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে। আমি ফরিদুল হক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব। আজকে কথা বলবো জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইশতেহার নিয়ে। ইশতেহারের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আগামীতে যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা কিংবা আইন শৃঙ্খলা কিংবা স্বরাষ্ট্র, এই ব্যবস্থাটা নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কি বলেছে তাদের ইশতেহারে, সেটা নিয়ে আমি কথা বলতে এসেছি। আমরা জানি যে বাংলাদেশে আইন শৃঙ্খলা নামে একটা আইডিয়া প্রচলিত আছে, কিন্তু নিরাপত্তা নামে আইডিয়াটা আমাদের ওই অর্থে প্রচলিত নাই। মানে আইন শৃঙ্খলা আইডিয়া এবং নিরাপত্তা আইডিয়ার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। আইন শৃঙ্খলা হচ্ছে যেই রাষ্ট্র মনে করে যে তাদের নাগরিকরা বিশৃঙ্খল, তাদেরকে শৃঙ্খলায় রাখার জন্য আইন শৃঙ্খলা দরকার হয়, কিংবা আইন শৃঙ্খলা বাহিনী দরকার হয়, আইন শৃঙ্খলা ব্যবস্থা দরকার হয়। কিন্তু যেই রাষ্ট্র মনে করে যে নাগরিকদের ট্যাক্সের পয়সা আমি চলি, তাদেরকে আমার নিরাপত্তা দিতে হবে, তাদের স্বাধীনতা যাতে ঠিক থাকে, তাদের বাক স্বাধীনতা যাতে ঠিক থাকে, সেজন্য একটা নিরাপত্তা বলয় করে তুলতে হবে, তারা নিরাপত্তা বাহিনী তৈরি করে, নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে। বাংলাদেশ রাষ্ট্র যেহেতু একটা ঔপনিবেশিক সিলসিলায় গঠিত এবং একটা ঔপনিবেশিক রাষ্ট্রের ধারাবাহিকতায় বাংলাদেশ এখানে আমরা পেয়েছি, তো এই মানে আইডিয়াটা, আইন শৃঙ্খলার আইডিয়াটা পুরোপুরি বাংলাদেশে বিরাজ করছে হচ্ছে সেই ঔপনিবেশিক সময়ের মতো করে। ব্রিটিশরা এখানে 1861 সালে পুলিশ আইন করেছিল, সেই আইন এখনও বাংলাদেশে বিরাজমান। এবং বাংলাদেশের জন্য যেটা দুর্ভাগ্য ছিল যে এই আইনি কাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা কিংবা আইন শৃঙ্খলা ব্যবস্থার কাঠামোর উপরে ভর করেই কিন্তু এখানে গত 15 বছর ফ্যাসিবাদ কায়েম হতে পেরেছিল। ওই রকম কাঠামো না থাকলে ফ্যাসিবাদ কায়েম হওয়া সম্ভব না। আমরা যেহেতু একদম শুরু থেকে, গণঅভ্যুত্থানের সময়ের থেকে শুরু করে একদম শুরু থেকে আমরা বলছি যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করব আমরা, অতএব আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে যেই সমস্ত কাঠামোগত প্রতিষ্ঠান, আইনকানুন এবং রাষ্ট্রের যে সমস্ত সংস্থা ফ্যাসিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখে কিংবা প্রতিষ্ঠা হতে সহযোগিতা করে, সেই সমস্ত ব্যবস্থাকে আমরা সংস্কার করব কিংবা পুনর্গঠন করব। তো সেই জায়গা থেকে দেখেই আমরা আসলে আমাদের 36 দফা যে ইশতেহার, সেই ইশতেহারের মধ্যে আমরা
নিরাপত্তা ব্যবস্থাটাকে দেখার চেষ্টা করেছি। যেখানে আমরা মানে প্রথমত হচ্ছে যে আমরা বলতে চাই যে আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষার যে ব্যবস্থা, যে আইডিয়া, যে ফিলোসফিক্যাল যে ধারণা, এইখান থেকে বাংলাদেশ রাষ্ট্রকে বের করে এনে আমরা বাংলাদেশ রাষ্ট্রের মানুষদেরকে আমরা নাগরিক মনে করি এবং নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা এবং নাগরিকদের নিরাপত্তা বলয় তৈরি করাই হচ্ছে আমাদের এটার ফিলোসফিক্যাল জায়গা। এবং সেইটা করার জন্য আমরা মনে করি যে প্রধানত এইখানে যে কলোনিয়াল কাঠামোর কিংবা কলোনিয়াল যে আইন কানুনগুলো আছে, যেমন 1861 সালের পুলিশ আইন, কিংবা ধরেন এই যে পুলিশের ট্রেনিং ম্যানুয়াল, পুলিশের যে কাঠামো, যে কোন কাঠামোতে পুলিশ কাজ করে, পুলিশ সহ অন্যান্য যে বাহিনীগুলো আছে, তাদেরকে আমরা পুরোটাই রিফর্ম করতে চাই, অনেক জায়গাতে পুনর্গঠন করতে চাই। তারপরে আমরা আমাদের ইশতেহারের মধ্যে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলেছি যে আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 2 দশক একটা এলিট ফোর্স র্যাব গঠন হওয়ার পরে তাদের বিরুদ্ধে ব্যাপক মাত্রায় মানবতা বিরোধী অপরাধ কিংবা ধরেন মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ অপরাধ তাদের বিরুদ্ধে ছিল এবং আমেরিকাও এই কি বলে যে র্যাবের উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল। অতএব এবং র্যাব আমরা যেভাবে দেখেছি যে ফাংশন করে, তাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অনেকগুলো ঘটনা আমাদের চোখের সামনে এসেছে, ক্রসফায়ার সহ আরও অনেকগুলো ঘটনা, ইভেন গুমের সাথেও তারা সংশ্লিষ্ট ছিল, এই ধরনের তথ্য প্রমাণ আমাদের হাতে এসছে। অতএব আমরা একদম পরিষ্কারভাবে আমাদের ইশতেহারের মধ্যে বলেছি যে র্যাবকে বিলুপ্ত করতে হবে। যদি আমাদের কোনো এলিট ফোর্স দরকার হয় সেটা পুলিশের মধ্যে আমরা আলাদা একটা বাহিনী করে সেটাকে আমরা পরিচালনা করব। এরকম একটা বাহিনী মাল্টি পার্টিসিপেটরি বাহিনী করে সেটার নিয়ন্ত্রণ যদি জনগণের প্রতিনিধিদের হাতে না থাকে, তখন এই বাহিনীগুলো মানবাধিকার লঙ্ঘন করার একটা সুযোগ তৈরি হয়ে যায়। এই জন্য আমরা র্যাব বিলুপ্তির কথা বলেছি। পাশাপাশি ডিজিএফআই পুরোপুরি আমরা দেখেছি যে রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়েছে, যে এবং দেশের অভ্যন্তরে বিরোধী রাজনৈতিক মতকে দমনের জন্য কিংবা বিরোধী রাজনৈতিক মতের উপরে জুলুম করার জন্য ডিজিএফআইকে ব্যাপক মাত্রায় ব্যবহার করা হয়েছে। ইভেন গুম খুনের সাথে ডিজিএফআইয়ের সম্পৃক্ততা পাওয়া গেছে, এই ধরনের তথ্য গুম কমিশনের মাধ্যমে এসছে। আমরা এই জায়গায় পরিষ্কারভাবে বলেছি যে ডিজিএফআইয়ের পুরো আইডিয়া এবং স্ট্রাকচার, আইন সব কিছু পুনর্গঠন করতে হবে। পুনর্গঠন করে সেটা যাতে অভ্যন্তরীণ নিরাপত্তা, শৃঙ্খলা এইগুলো রক্ষার্থে ব্যবহৃত হয়, সেই ধরনের ব্যবস্থা নিতে হবে। এবং অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো আছে সেই গোয়েন্দা সংস্থাগুলোও কিন্তু রাজনৈতিক যত না সে নিরাপত্তা, নাগরিকদের নিরাপত্তা কিংবা রাষ্ট্রের নিরাপত্তা বহিঃশত্রুর দিক থেকে সেইগুলোর ক্ষেত্রে তারা যত না কাজ করেছে, তার থেকে বেশি কাজ করেছে অভ্যন্তরীণ রাজনৈতিক যারা হচ্ছে বিরোধী মত তাদের দমনের ক্ষেত্রে। তাদের যে রাজনৈতিক সংশ্লিষ্টতা কিংবা রাজনৈতিক যে দলের হয়ে কিংবা একটা সরকারের হয়ে বিরোধী মতের উপরে তাদের যে দমনপীড়ন, সেইটাকে বন্ধ করে এইটা যাতে আসলে নাগরিকদের নিরাপত্তায় কাজ করতে পারে গোয়েন্দা সংস্থাগুলো, সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা আমরা বলেছি। এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা বলেছি, সকল গোয়েন্দা সংস্থাগুলোকে তদারকি করার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটি, আপনারা জানেন যে জুলাই সনদের মধ্য দিয়ে সংসদীয় কমিটিগুলো একটা স্বাধীন জায়গাতে যাচ্ছে এবং জুলাই সনদ বাস্তবায়ন হলে এবং সংসদীয় কমিটিগুলো যখন স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং গুরুত্বপূর্ণ কমিটিগুলোর প্রধান বিরোধী দল থেকে আসবে, তখন সংসদের মধ্য থেকেই কিন্তু জনগণের প্রতিনিধিরাই জনগণের পয়সায় চলা বিভিন্ন রকম প্রতিষ্ঠানের জবাবদিহিতা এবং তদারকি করতে পারবে। এই জন্য আমরা বলেছি যে গোয়েন্দা সংস্থাগুলো সংশ্লিষ্ট সংসদীয় কমিটিগুলোর তদারকিতে যাতে তারা পরিচালিত হয় এবং পরিচালিত হবে তাদের নির্দিষ্ট সংস্থা দ্বারাই, কিন্তু তদারকি যাতে সংসদীয় কমিটিগুলো করতে পারে সেই জন্য আমরা ব্যবস্থা নিব, এরকম কথাও আমরা বলেছি। পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে যে ধরেন পুলিশের বডি ক্যামেরার ক্ষেত্রে অলরেডি এই সরকার কিছু বডি ক্যামেরা গ্রহণ করেছে, কিনেছে, তাদেরকে বডি ক্যামেরা দেওয়া হচ্ছে। এরপরে পুলিশের ভেহিকেলগুলো যাতে জিপিএস ট্র্যাকারের আওতায় আনা হয়, তারা কোথায় কি রেড দিচ্ছে, উল্টাপাল্টা এই পুলিশের পোশাক কিংবা পুলিশের পদবি ব্যবহার করে যেভাবে পুলিশ জনগণের উপরে, সাধারণ নাগরিকদের উপরে যেই ধরনের নিপীড়ন করে, যে ধরনের জুলুম করে, সেগুলো যাতে করতে না পারে, তাদেরকে একটা প্রপার সার্ভিলেন্সের মধ্যে
মানে পুলিশকে আসলে প্রধানত আগে সার্ভিলেন্সের মধ্যে আনতে হবে, কিংবা নিরাপত্তা বাহিনীগুলোকে প্রধানত সার্ভিলেন্সের মধ্যে আনতে হবে, গোয়েন্দা বাহিনীগুলোকে সার্ভিলেন্সের মধ্যে আনতে হবে, যেখানে বাংলাদেশ আসলে উল্টো ছিল। এই বাহিনীগুলোকে ব্যবহার করে ফ্যাসিবাদীরা সাধারণ নাগরিক এবং যারা হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে সেই ধরনের অ্যাক্টিভিস্ট এবং বিরোধী মতের উপরে সার্ভিলেন্স জারি রেখেছিল। এই সার্ভিলেন্স ব্যবস্থাকে উল্টা করতে হবে। মোদ্দা কথা হচ্ছে যে পুরো আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তার আইডিয়া, আইন শৃঙ্খলা ব্যবস্থা, এই পুরো জিনিসটা কলোনিয়াল আমল থেকে যেভাবে ছিল সেটার একটা ধারাবাহিকতা ছিল এটার মধ্যে। এবং ধারাবাহিকভাবে যেটা হয়েছে যে কোনো এই ধরনের রাষ্ট্র, যেই রাষ্ট্রগুলো সাধারণত মানুষকে জুলুম করার জন্য তৈরি করা হয়, আমাদের মনে রাখা দরকার যে ঔপনিবেশিক যে রাষ্ট্র এখানে তৈরি করা হয়েছিল, উপনিবেশিক মানে ব্রিটিশ কলোনাইজাররা যখন এইখানে পুলিশ তৈরি করতেছে, 1861 সালে পুলিশ আইন হচ্ছে, এই পুলিশ নিশ্চয়ই আমাদেরকে সেবা দেওয়ার জন্য তৈরি হয়নি, এটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি। এখন এই রকম আইন রেখে, ওই ট্রেনিং ম্যানুয়াল রেখে শুধুমাত্র পুলিশের পোশাক, পুলিশের নাম বদল করলেই এই পুলিশ কোনোভাবে জনগণের নিরাপত্তা কিংবা জনগণের জন্য সেবা দিতে পারবে না। এদের পুরো কাঠামোগত পরিবর্তন লাগবে। সেই কাঠামোগত পরিবর্তনের কথা আমরা বলেছি, যাতে করে এই পুলিশ সহ অন্যান্য যে বাহিনীগুলো, নিরাপত্তা বাহিনীগুলো, তারা আইন শৃঙ্খলা রক্ষার তুলনায় নিরাপত্তার দিকে বেশি মনোযোগী হয়। সেই জন্য তাদের ট্রেনিং ম্যানুয়াল, তাদের কাঠামো এবং যতটুকু সম্ভব ধীরে ধীরে এই বাহিনীগুলোকে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অধীনে নিয়ে আসা। কারণ তাহলে যেটা হবে যে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা নাগরিকদের কাছাকাছি থাকেন, নাগরিকরা তাদেরকে খুব দ্রুত রিচ করতে পারেন এবং তাদেরকে দ্রুত জবাবদিহিতার আওতায় আনতে পারেন। তখন ওই প্রতিনিধিদের সাথে কোলাবোরেশন করা কিংবা তাদের অধীনে থেকে যে বাহিনীগুলো কাজ করবে, তারা চাইলেই যে কোনো নাগরিকের জীবনে অনধিকার চর্চা, হস্তক্ষেপ, অন্যায় কিংবা ধরেন এই পুলিশের নাম কিংবা বাহিনীগুলোর নাম ব্যবহার করে, পোশাক ব্যবহার করে তাদের উপরে কোনো ধরনের জুলুম, চাঁদাবাজি, কোনো ধরনের অন্যায় সিদ্ধান্ত এগুলো যাতে তারা নিতে না পারে। পাশাপাশি আরেকটা জিনিস আমাদের জন্য খুব জরুরি দরকার হবে, যেটা আমরা গণঅভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে বারবার আমরা আশা করেছিলাম, বারবার আমরা চেয়েছিলাম, যেটা আমরা পাইনি, যে আমাদের একটা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশনের প্রস্তাব আমরা রেখেছি আমাদের ইশতেহারের মধ্যে। এটা আসলে তখন এই নিরাপত্তা বাহিনীগুলো সহ যারা সমাজের বিভিন্ন পর্যায়ে, যারা গত ফ্যাসিস্ট আমলে অপরাধের সাথে যুক্ত ছিল না কিন্তু তাদের সাথে বিভিন্ন রকম সংশ্লিষ্টতা ছিল, তারা যদি এই ট্রুথ কমিশনে এসে নিজেদের অন্তর্ভুক্তি এবং নিজেদের দায় স্বীকার করে নেয় এবং তারা যদি মানে রিকনসিলিয়েশন হতে চায়, তখন তার মধ্য দিয়ে সমাজকে আস্তে আস্তে একটা ডিফ্যাসিবাদীকরণ করার ব্যবস্থাটা করতে হবে, যেটা আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় আমরা এটা করতে পারিনি। আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশে আমরা যেতে চাই, সে যাওয়ার জন্য আমরা বছরব্যাপী কাজ করে সবগুলো রাজনৈতিক দল, নাগরিক সমাজের বিভিন্ন অংশের মানুষ কাজ করে আমরা একটা চার্টার তৈরি করেছি, জুলাই চার্টার, যেটাকে জুলাই সনদ বলা হচ্ছে। সেই জুলাই সনদের উপরে নির্বাচনের দিন একই সাথে গণভোট হবে এবং এই গণভোটের মধ্য দিয়ে যদি জুলাই সনদ পাশ হয়, তাহলে সংবিধান সংস্কার সহ আরও অন্য প্রয়োজনীয় সংস্কার করা হবে। আমি একটা কথা এখানে খুব বলতে চাই বাংলাদেশের জনগণ কিংবা নাগরিকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে এই জুলাই সনদে গণভোটের ভোট দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকরা এই প্রথমবারের মতো এই ভূখণ্ডে একদম বাংলাদেশ সহ পাকিস্তান এবং ব্রিটিশ পুরো 120 বছরের মধ্যে যতদিন ধরে এখানে সাংবিধানিক ব্যবস্থার মধ্যে আমরা আছি, এই প্রথমবারের মতো সংবিধানে সংস্কার কিংবা সংবিধান তৈরিতে জনগণ গণভোট দিয়ে তার মতামত দিয়ে তার পাওয়ার রিক্লেম করার সুযোগ পাচ্ছে। কারণ সংবিধান জুলাই সনদের আদেশের মধ্যে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে নাগরিকটা একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিংবা গাঠনিক ক্ষমতা পরবর্তী পার্লামেন্টের কাছে দেবে, যেই কারণে পার্লামেন্টকে সংবিধান সংস্কার পরিষদ বলা হবে। অতএব জনগণ ক্ষমতাটা তুলে দিচ্ছে একটা নির্দিষ্ট বডির কাছে এবং সংবিধান পরিবর্তন কিংবা সংবিধান তৈরি সারা পৃথিবীতে এটাই বাস্তবতা, এভাবেই তৈরি করা হয়। কিন্তু বাংলাদেশে এই প্র্যাকটিস কখনো করা হয়নি। এইবার এই প্র্যাকটিস করার সামনে আমরা দাঁড়িয়ে এসেছি। আমি জনগণকে আহ্বান জানাবো, নাগরিকদেরকে আহ্বান জানাবো, আপনারা ভোট কেন্দ্রে আসেন 12 তারিখে, গণভোটে হ্যাঁ ভোট দেন, আপনার নিজের যে ক্ষমতা সেটাকে ক্ষমতার হিস্সা বুঝে নেন,
তাতে করে পরবর্তীতে কখনো যদি কেউ সংবিধান পরিবর্তন করতে চায়, আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মধ্য দিয়ে বাংলাদেশকে যে সংকটের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু জনগণের মতামত যদি না হতো, আমি নিশ্চিত এই জনগণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পক্ষে রায় দিত না। পরবর্তীতে কখনো আর কোনো ধরনের পরিবর্তন সংবিধানের মধ্যে করতে চাইলে আবারও জনগণের কাছে আসতে হবে। সেই ব্যবস্থাটা আমরা এটার মধ্য দিয়ে, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা করতে চাই। সেজন্য আপনারা সবাই এগিয়ে আসুন, গণভোটে হা ভোট দিন এবং এনসিপির পক্ষে থাকুন। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইমতিয়াজ আহমেদ সজল, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য। আমি শুরুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হজরত পীর সাহেব চরমনের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়েছি, পরবর্তীতে নয়াদিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটি এবং তুরস্কের আঙ্কারা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে পড়েছি, এখন আইন বিষয়ে অধ্যাপনা করছি এবং এবছর ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহার প্রণয়ন কমিটির সাথে কাজ করেছি। আজকে আমরা কথা বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বরাষ্ট্র ভাবনা অর্থাৎ জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামীর রাষ্ট্র ভাবনা নিয়ে কথা বলতে চাই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইশতেহার ঘোষণা করেছে, যেখানে আমাদের মূল নীতি বা আমাদের মোটো আমরা নির্ধারণ করেছি যে কোরআন সুন্নাহ তথা ইসলামী শরিয়ার আলোকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা। একটি জনকল্যাণমূলক রাষ্ট্রে নাগরিকদের নিরাপত্তা, নাগরিকদের জান মালের নিরাপত্তা এবং আনুষঙ্গিক সকল বিষয়ের দায়িত্ব রাষ্ট্রের উপর বর্তায়। সেই দিক থেকে বিবেচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার তাদের পরিকল্পনাগুলো সাজিয়েছে। আমরা জননিরাপত্তা সহ সুশাসন এবং আরও অনেকগুলো বিষয়কে আমরা আমাদের মৌলিক বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। আপনারা জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি অহিংস রাজনৈতিক দল, অর্থাৎ এরা একটা পিস লাভিং এবং নন ভায়োলেন্ট একটা পলিটিক্যাল পার্টি। খুব সম্প্রতি আপনারা দেখেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটি প্রতিবেদন দিয়েছে। তারা বিগত 1.5 বছর বাংলাদেশে সংঘটিত বিভিন্ন ধরনের রাজনৈতিক সহিংসতার বিশ্লেষণ করেছে, যেখানে খুব চমৎকারভাবেই উঠে এসেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ধরনের রাজনৈতিক সহিংসতায় অন্য কোনো দলের সাথে জড়ায়নি। আপনারা যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করেন, 1987 সাল থেকে আমাদের রাজনৈতিক পথ চলা শুরু। তবে রাজনৈতিক পথ চলার আগে আমরা ছিলাম একটি আধ্যাত্মিক সুফি ধারার একটি সংগঠন। সেখান থেকে যখন আমরা রাজনৈতিক সংগঠনের রূপ নিলাম বা রাজনৈতিক একটি দিক আমাদের শুরু হলো, তখন থেকে ধরে প্রায় 39 বছর যাবৎ আমাদের এই রাজনৈতিক পথ চলা এবং অগ্রগতিতে আমরা কখনোই কোনো রাজনৈতিক সহিংসতায় অপরাপর রাজনৈতিক দলের সাথে উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক সহিংসতায় আমরা জড়াইনি। এমনকি রাষ্ট্রের শান্তি শৃঙ্খলায় নিয়োজিত যেসব বাহিনী আছে, পুলিশ, বিজিবি সহ আরও যেসব বাহিনী আছে, তাদের সাথেও আমরা নিজেরা কোনো ধরনের সহিংস আচরণ করিনি। তবে আমরা অবশ্যই নানান ধরনের সহিংস আচরণের শিকার হয়েছি। আমি নিজে জুলাই বিপ্লবের সময়, জুলাই আন্দোলনে একজন আহত, পুলিশের হামলা আহত একজন শিক্ষক। একইভাবে আমাদের নেতাকর্মীরা শহীদ হয়েছে জুলাই আন্দোলনে। আমি যদি আপনাদেরকে বাংলাদেশের পুলিশের ইতিহাস বলি, আমরা নিশ্চয়ই আমাদের দেশে এখন যে পুলিশ বাহিনী দেখছি, যারা আইন শৃঙ্খলা নিয়োজিত প্রধান বাহিনী অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করা প্রধান বাহিনী, তাদের উৎপত্তির ইতিহাস আমরা দেখি ব্রিটিশ ঔপনিবেশিক আমলে, যে ঔপনিবেশিক পুলিশ আইন করা হয়েছে 1861 সালে, সেখান থেকেই তাদের উৎপত্তি। কিন্তু আমরা যদি ইসলামী খেলাফতের ইতিহাস দেখি, সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ পুলিশ বিভাগ গঠন করেছেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার শাসন আমলে তিনি কারা ব্যবস্থা, কারা প্রশাসন চালু করেছেন। পরবর্তীতে উমাইয়া খেলাফতের আমলে তৎকালীন প্রধান বিচারপতি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তিনি প্রণয়ন করেছেন একটি সম্পূর্ণ কারাবিধি। আমরা যদি আধুনিক বিশ্বের যে কোনো দেশের কারাবিধি কিংবা পুলিশ বিধিমালার সাথে আমরা ইসলামের স্বর্ণযুগের সেসব বিশ্লেষণ করি, আমরা দেখতে পাবো কত সুমহান ছিল সে আদর্শ, কত সুমহান ছিল তাদের দৃষ্টান্ত। আপনারা জানেন, বাংলাদেশের প্রেক্ষাপটে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ পুলিশ অনেক
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যার কারণেই পাক হানাদার বাহিনীর প্রথম টার্গেটের শিকার হয়েছিল রাজারবাগ পুলিশ লাইন। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে গিয়ে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এক একটি খুনি বাহিনী হিসেবে পরিণত করেছে। আপনারা জানেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে এখন বাংলাদেশ পুলিশ একটি বাহিনী হিসেবে তারা আজকে লজ্জিত। এই বাহিনীর শীর্ষ অনেক কর্মকর্তারা আজকে মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্টতার কারণে আজকে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। আজকে এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরা, সাবেক ও প্রাক্তন অনেক অফিসাররা, বিজিবি বা ইতোপূর্বে যেটা ছিল বাংলাদেশ রাইফেলস বা বিডিআর, তাদের অনেক অফিসাররা আজকে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। আপনারা দেখেছেন কিভাবে ফেসিবাদী সরকার এই পুলিশ বাহিনীকে এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধ্বংস করে এদেশে ফেসিবাদ কায়েম করেছিল। 2009 সালে ক্ষমতায় আসীন হওয়ার পরপরই তারা বিজিবির তৎকালীন বিডিআরের উপর তাদের রক্তচক্ষু পড়ে এবং যার ফলে একটি বাহিনীকে নস্যাৎ করে দেয়। কারণ বিজিবি হলো আমাদের সীমান্তের অতন্ত্র প্রহরী, আর তাদেরকে যদি ধ্বংস করা যায় তাহলে সীমান্তের চোরাচালান এবং সীমান্তের সকল দাদাগিরির বিরুদ্ধে আর কথা বলার মতো কেউ থাকবে না। পরবর্তীতে আমরা দেখেছি কিভাবে ব্রিটিশ আমলে যেই পুলিশ বাহিনীকে গড়ে তোলা হয়েছিল হিন্দু মুসলমানদের মধ্যে পরিকল্পিত দাঙ্গা লাগিয়ে দাঙ্গা বাহিনী হিসেবে দাঙ্গা নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ বাহিনী গড়ে তোলা হয়েছিল, বাংলাদেশ শাসনামলে আমরা দেখেছি পুলিশ মূলত সেই দাঙ্গা বাহিনীর কাজ করত। কিন্তু 2009 সালের পর থেকে ফেসিবাদী সরকার ক্ষমতা আসার পর থেকে তারা পুলিশকে ক্রমান্বয়ে অনেক শক্তিশালী আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত করে ফেলে। আমরা 2011 সালে পুলিশের হামলা শিকার হই ইসলামী আন্দোলন বাংলাদেশ মুক্তাঙ্গনে। সেটা ছিল ফেসিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম সরকার পতনের আন্দোলন। সে আন্দোলনে আমরা অনেকে আহত হই এবং তখন পর্যন্ত পুলিশ শুধুমাত্র এদেশে কাঁদুনে গ্যাস আর গরম পানি নিক্ষেপ করত। ক্রমান্বয়ে আমরা দেখলাম কিভাবে সেই পুলিশ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে এই জুলাই বিপ্লব চলাকালীন সময়ে সহস্রাধিক ছাত্র, যুবক এবং নানান শ্রেণী পেশার মানুষকে তারা হত্যা করেছে। কিভাবে একটি শাসক গোষ্ঠীকে তারা শাসন ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য 2018 সালে পৃথিবীর ইতিহাসে ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটিয়ে, যেই ধরনের নির্বাচনের কোনো নজির পৃথিবীর ইতিহাসে নেই, তারা নির্বাচনের আগের রাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ব্যালট বাক্স ভরে এই সরকারকে তারা একটি কলুষিত নির্বাচন উপহার দিয়ে আবার ক্ষমতায় এনেছে। মূলত 2018 সালের পর থেকে আমরা দেখেছি বাংলাদেশ পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অন্যান্য বাহিনী কিভাবে বেপরোয়া হয়ে উঠেছে এবং তারা বিশ্বাস করতো এবং তারা বলতো যে এই সরকারকে তো আমরাই ক্ষমতায় এনেছি, এই সরকারকে তো আমরাই টিকিয়ে রেখেছি, অতএব এখন আমরাই সবচেয়ে বেশি ক্ষমতাধর। আর এই সরকার কিভাবে আমরা দেখেছি একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে জনগণের ভোটাধিকার হরণ করে জনগণের সকল প্রকার জনপ্রত্যাশার বাইরে গিয়ে কিভাবে একটি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্রকে তারা পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু একটি অহিংস শান্তিকামী রাজনৈতিক দল, আধ্যাত্মিক ধারায় আধ্যাত্মিকতায় পরিশুদ্ধ হয়ে যারা রাজনীতিতে এসেছে এমন একটি রাজনৈতিক দল, আমরা ক্ষমতায় আসলে এদেশের সকল বাহিনীকে নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা আছে। আপনারা জানেন, মোটা দাগে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র বিভাগ অর্থাৎ জননিরাপত্তা এবং জনশৃঙ্খলায় তারা যে কাজগুলো করে সে কাজগুলো মূলত তারা মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান করা, অপরাধ দমন এবং অপরাধী শনাক্ত করা, এর পাশাপাশি জল এবং স্থল সীমার নিরাপত্তা দেয়া, মাদকদ্রব্যের ব্যবহার এবং চোরাচালান বন্ধ করা, নানান ধরনের উদ্ধার অভিযান ও তৎপরতা পরিচালনা করা। এটা হলো আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মৌলিক কাজ। আপনারা যদি লক্ষ্য করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মিশন, আমরা বারবার আমাদের ইশতেহারেরও নানান জায়গায় এটা উল্লেখ করেছি, আমরা একটা পরিশুদ্ধ সমাজ চাই। আমরা পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৈতিক উন্নতি সাধন করে একটি পরিশুদ্ধ বাহিনী হিসেবে তাদেরকে গড়ে তুলব ইনশাআল্লাহ। কারণ নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতি ছাড়া, পরিশুদ্ধতা ছাড়া আমাদের এই বাহিনী, তাদেরকে সেভাবে আমরা শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করব, তাহলে তারা সীমান্তে চোরাচালানো ঠেকাবে না, তারা সীমান্ত দিয়ে অবৈধভাবে যে মাদক পাচার হয় সেটাও তারা থামাবে না, সীমান্ত দিয়ে যেভাবে মানব পাচার হয় সেটাও তারা থামাবে না। একইভাবে সীমান্তের আরও যত অপরাধ অন্যায় আছে, আপনারা জানেন মানব পাচারের শিকার এবং অভিবাসী চোরা কারবারের শিকার একটা বড় অংশই হলো নাগরিকদের মধ্যে নারী এবং শিশুরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে এদেশের
পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষত জল ও স্থল সীমায় নিযুক্ত বাহিনীগুলোকে এমনভাবে প্রশিক্ষিত পরিশুদ্ধ করে গড়ে তুলবে যেন এদেশে চূড়ান্তভাবে মানব পাচার এবং অভিবাসী চোরা কারবার চিরতরে বন্ধ হয় এবং একটি সুশৃঙ্খল ও সুসংহত একটি বর্ডার নিরাপত্তা ব্যবস্থা গড়ে ওঠে। আমরা যেন আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সমমর্যাদায় এবং সম অধিকার নিয়ে আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি যেন আমরা বজায় রাখতে পারি, সেইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করবে। আমরা পুলিশের মধ্যে বিদ্যমান বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় বাহিনী যেগুলোকে আমরা বিবেচনা করছি সেগুলোকে আমরা পরিমার্জন করে প্রয়োজনে বাদ দিব। যেমন বাংলাদেশ পুলিশের মধ্যে এখন বিদ্যমান আছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। এদেশের শ্রমিকদেরকে শিল্পাঞ্চলে ভীতি সঞ্চার করার জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নামে আলাদা একটি বাহিনী গঠন করা হয়েছে। একইভাবে এদেশের নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে তাদের ব্যক্তিগত আলাপন, ব্যক্তিগত যোগাযোগের তথ্য উদ্ধার করার জন্য সরকার এনটিএমসি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল গঠন করেছে। যদি এটার উদ্দেশ্য সার্বিকভাবে মনিটর করা, কিন্তু আমরা এই ধরনের মনিটরিং সেলকে শুধুমাত্র অপরাধী এবং অপরাধ শনাক্ত করার কাজে এবং আইন শৃঙ্খলা বিঘ্নকারী বিভিন্ন অপরাধ চিহ্নিত করা এবং সে সম্পর্কে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার জন্য ব্যবহার করবে ইনশাআল্লাহ। জনগণের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করার জন্য কিংবা কারো চরিত্র হনন বা অন্যান্য প্রাইভেসি লঙ্ঘন করার জন্য আমরা সেটা করব না। আমরা বর্ডার গার্ড এবং কোস্ট গার্ডকে, যেটা আগেও বলা হয়েছে, একটি পরিশুদ্ধ বাহিনীতে রূপান্তরিত করে তাদেরকে দিয়ে যত ধরনের বর্ডার ক্রাইমস আছে এবং ট্রান্সন্যাশনাল ক্রাইমস আছে সেগুলোকে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমরা কারা ব্যবস্থার আমূল সংস্কার করব। আপনারা জানেন এদেশে কারাগার হয়ে উঠেছে ছোট অপরাধীর বড় অপরাধী হয়ে বের হওয়ার জায়গা। ইসলামের ইতিহাসে যে কারাগার ব্যবস্থা ছিল, ইসলামের ইতিহাসে যেই কারা ব্যবস্থা ছিল সেটা ছিল মূলত কারাগারে কয়েদিদেরকে পরিশুদ্ধ করার একটা ব্যবস্থা, যেন একজন কয়েদি কারাগার থেকে বের হয়ে সে আবার পুনরায় সমাজে এসে সে নিজে তো কোনো অপরাধে জড়িত হবে না, বরং সমাজকে সংস্কারের কাজে নিয়োজিত হবে। আমরা বাংলাদেশের কারাগারকে, যেখানে অপরাধীরা থাকে, আমরা সেই কারাগারগুলোকে যারা প্রবলেম মেকার হিসেবে সেখানে যায় তাদেরকে চেঞ্জ মেকার হিসেবে আবার সমাজে পুনরায় আমরা পুনর্বাসন করবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষভাবে কারা ব্যবস্থায় মনোযোগী দিবে এবং যেহেতু এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত না, তারপরেও আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের ইশতেহারে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে বিশদভাবে আলোচনা করেছি। বাংলাদেশের বিচার ব্যবস্থার সাথে বাংলাদেশ পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। এজন্য একটি পরিশুদ্ধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সকল বাহিনীকে যদি আমরা সেইভাবে প্রশিক্ষিত এবং পরিশুদ্ধ করতে পারি, তাহলে এদেশের বিচার ব্যবস্থাও আরও গতিশীল এবং আরও উন্নত বিজ্ঞান ভিত্তিক হবে ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের ইশতেহারে বর্ণিত আইন শৃঙ্খলা রক্ষা ও সমুন্নত করতে আমাদের যেই প্রতিজ্ঞা, সেটা আমরা বজায় রাখব। আমাদের নেতা কর্মী এবং সর্বস্তরের সমর্থকরা এদেশে আইন শৃঙ্খলা রক্ষায় সব সময় সচেষ্ট ভূমিকা পালন করবে। আমাদের নেতা কর্মীরা কখনোই আইন নিজের হাতে তুলে নেয় না। আমরা সব সময় প্রশাসনের কাজে সহযোগিতা করি এবং ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সকলকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তির প্রতীক ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাত পাখায় ভোট দেওয়ার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।